দেখো বন্ধুরা, আমি চলে আসলাম হসপিটালে আমার জায়ের সাথে। হঠাৎই আমি খুব অসুস্থ হয়ে গেছি। কেননা আমার অ্যাজমার যে প্রবলেমটা সেটা অনেক বেশি বেড়ে গেছিল। তারপরে এখানে ডাক্তার দেখানোর পর আমাকে এখানে দেখো বেজি পুশ করা হচ্ছে। এটা নার্ভের মধ্যে দিচ্ছে বেজিটা। এই বেজিটার প্রচণ্ড ব্যথা, যেটা সহ্য করার মতো না। আমি ছোট বাচ্চাদের মতনই কান্না করছি, কেননা আমি বেজি নিতে খুবই ভয় পাই। তারপর আমাকে কি করব বলো? নিয়তির সাথে তো আর কেউ পারে না। মানে ছোট থেকে এত বড় হয়েছি, জীবনে আমি এত বেজি, ইনজেকশন, স্যালাইন কোনোদিন নিইনি। বিয়ের পর থেকে আমার শরীরটা মানে বিয়ের পর থেকে আমার অ্যাজমাটা হয়ে গেছে। তখন থেকে আমি ট্রিটমেন্টের উপর ট্রিটমেন্ট করছি, কিন্তু কিছুতেই আমার ভালো হচ্ছে না। আজকে যাবৎ আমার ৮ বছর ধরে এই রোগটা আমাকে অনেকই কষ্ট দিচ্ছে। তারপর আমি নেবুলাইজেশন করছি। নেবুলাইজেশন করলে না শরীরটা অনেকটা দুর্বল হয়ে যায়। আর বন্ধুরা, আজ তোমাদেরকে আ আমি মানে কি বলবো? আমার ভাষা নেই। আমি কতটা কষ্টে আছি, কতটা যন্ত্রণায় আছি। তোমরা জানো না যে আমার ভীষণ কষ্ট হচ্ছিল সেই মুহূর্তটা, যখন আমি ইনজেকশনটা নিয়েছি। এটাই হয়তো ভগবান চায় যে আমি কষ্ট পাই। এটাই হয়তো আমার কর্মর কিছু দোষ ছিল। তারপর আমি কি করব আর? ডাক্তারের কথা মতে কাজ তো করতেই হবে। তো আমি নেবুলাইজ করলাম। করার পর হচ্ছে গিয়ে আমি আম মানে আমার আমার যা ছিল আমার সাথে, আমার দেওর ছিল, একা ছিলাম না। শরীরটা খুবই উইক লাগছিল। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে দেখো, আমার যখন ইনজেকশনটা দেওয়া হয়েছে এত পরিমাণ ব্যথা করছিল, হাতটা আমি নাড়াতে পারছিলাম না। তো আমাকে বলছে ওরা হাতটা আপ ডাউন করতে। তো কিছুক্ষণ এভাবে রাখার পর আমি হাতটা আপ ডাউন করেছি। করার পর আমার ব্যথাটা অবশ্য কমে গিয়েছিল। আমাকে ডাক্তার অনেক রকম টেস্ট দিয়েছে। তো সবকিছু টেস্ট আমি করিয়েছি। করানোর পর এখনও রিপোর্ট আসেনি। রিপোর্ট আসলে আমি তোমাদের অবশ্যই জানাবো। যখন শরীরটা অসুস্থ থাকে তখন বাবা-মার কথা খুবই মনে পড়ে। আর মানে হসপিটালে বসে থাকতে আমার একটুকুও ভালো লাগছিল না। শুধু বলছি ঘরে যাবো। তার পরের দিন সকালবেলা আমার বর পুজো দিচ্ছিল। তারপরে এখানে পরের দিন সকালবেলা আমি আবারও হসপিটালে চলে এলাম। আমার থেকে ব্লাড নিচ্ছিল। আমি মানে এত ঘাই খাচ্ছিলাম, এত সুইয়ের খোঁচা খাচ্ছিলাম। প্রচণ্ড দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে আমি অনেকটা সহ্য করছিলাম গাইস। মানে কি বলবো? বলার কোনো ভাষা নেই। আ শরীরে রোগ বেঁধেছে, তো এটা তো ভালো করতে হবে। আমার অনেক রকম রোগ আছে গাইস। আমি আরেকদিন অন্য একটা ভিডিওতে বলবো যে আমার কি বেমার ধরা পড়েছে। দীর্ঘ ৫ বছর পর আমার বাবা-মা আমার বাড়িতে আসে। আমার বরই আমার বাবা-মাকে ফোন করে আনায়। তো দীর্ঘ ৫ বছর পর আমার মা এসেছে। যখন আমার শ্বশুর মারা গেছিল তখন আমার বাবা এসেছিল, কিন্তু থাকেনি। আমার মা-বাবা সবাই দুজনেই একসাথে এসেছে আমার খবরটা শুনে। তারপর যেদিন বাবারা এসেছিল সেদিনকে আমাদের আবার বৃষ্টি হয়েছে। আবার আমাদের ঘরে, আমাদের সিঁড়িঘরে জল ঢুকে অবস্থা নাজেহাল অবস্থা। এই জল কাচাতে আরও অবস্থা খারাপ। আর তারপর যখন আমার বর আমার বাবা-মাকে ফোন করলো যে চুমকির শরীরটা খুবই খারাপ, তোমাদের তাড়াতাড়ি আসতে হবে। তো ওনারা খবর পেয়ে সঙ্গে গাড়িতে চেপে চলে আসলো। তারপর এদিকে দেখো, সময়ের দিকে জলটা পুরো পরিষ্কার করছে। কেননা উপায় নেই, রাত্রে যদি আরও বৃষ্টি থাকে তাহলে রাত্র হতে আরও জলটা বেশি বেড়ে যাবে। তাই জন্য বিকেলবেলায় আমরা জলটা পরিষ্কার করে নিলাম। বেচারা ও জলটা পরিষ্কার করছে। তারপরে এখানে ও জল পরিষ্কার করতে ওকে বললাম যে মোটরের সুইচটা দাও, যেহেতু কারেন্ট চলে যেতে পারে। কারেন্ট চলে গেলে আবার ট্যাঙ্কিতে জল থাকবে না। তো সেটাই আরকি। সেজন্য ও কারেন্টের সুইচটা দিচ্ছে। যেহেতু ও জানে না, তো আমি এদিক থেকে ওকে শিখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আমাদের বাবার মানে খুব খিদে পেয়েছিল। দুপুরে আমি বাবার জন্য রান্না করেছি। খুবই ভালো লাগে যখন বাবা-মা নিজের বাড়িতে আসে। আমি নতুন ঘর করেছি। আমার বাবা-মা দেখতে পাচ্ছিল না। আমার খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু সেই কষ্টটা এখন আর নেই। কেননা আমার বাবা-মা এসেছে আমাদের বাড়ি। দেখছে যে মেয়েটা কি অবস্থায় আছে। তারপরে এখানে দেখো, মা এখানে কাপড় ভাঁজ করছে। মা আসার পর থেকে আমার অনেকটাই কষ্ট কমে গেছে। এখানে বাবু এদিক থেকে গপুর দিকে দেখছে এরকম করে। গপু খেলছে। আর দাদুনকে কি বলছে সেটাই ওরা মন দিয়ে শুনছে। মা আসার পর থেকে না আমার কাজ অনেকটাই কমে গেছে। মা আমাকে কোনো কাজই করতে দেয় না। সব কাজ নিজেই করে। তারপর তো আমাদের ঘরে কেয়ারটেকার আছেই।
আর এদিকে দেখো দাদু দিদা ওনাদের সঙ্গ পেলে নাতি-নাতনিরা অনেকটা খুশি হয়ে যায়। যেদিন থেকে আমার বাবা-মা এসেছে সেদিন থেকেই আমাদের গপু আর ওদের জেঠুর ঘরেও যায় না, ওদের সাথে দেখা করতেও যায় না ২-৩ দিন। আর যেদিন বাবা চলে গেছে সেদিন ও গেছে, ও ঠাম্মার কথা মনে পড়েছে তো আমি দিয়ে এসেছিলাম। তো ওকে নিয়ে সন্ধ্যেবেলা দাদু-দিদা খেলছে। ও খুব মজা পাচ্ছিল। তারপর ওদের খেলাটা দেখতে আমারও খুব ভালো লাগছিল। উনারা হয়তো খেলছে আমার ছেলেটার সাথে কিন্তু উনাদের মনে এক মানে উনাদের মনে অনেক রকম চিন্তা যে কিভাবে কি হবে। আমার গোল ব্লাডার ধরা পড়েছে, গোল ব্লাডার স্টোন ধরা পড়েছে, অনেকগুলো স্টোন হয়েছে। তারপর আবার কিডনিতেও প্রবলেম পেয়েছে। এগুলো কথা ওনারা জানার পর ওনাদের মনটা খুবই খারাপ গাইস। ডাক্তারের থেকে যখন রিপোর্টটা চলে আসবে তখন আমি তোমাদের সাথে রিপোর্ট শেয়ার করব যে আমার রিপোর্টে আরও কী এসেছে, আমার আরও কী প্রবলেম আছে। আমি তোমাদের সাথে শর্টস শেয়ার করেছিলাম, তাই জন্য এই লং ভিডিওটা শেয়ার করছি। আর শরীর অসুস্থ থাকলে না মন-টন ভালো থাকে না। সবসময় একটা টেনশন কাজ করে। হাজারো শরীর খারাপ থাকলে তোমার নিজের বাচ্চাকে তো নিজেরকে যত্ন নিতে হয়। তবু মা আসার পরে অনেকটাই স্বস্তি পেলাম। মা আসার পরে আর ওদের পেছনে আমার লেগে থাকতে হয় না। মা পুরোপুরি ওদেরকে সামলাচ্ছে। আমার ঘরের কাজ, বাচ্চাদেরকে খাওয়া-দাওয়া সবকিছু এভরিথিং আমার মা সামলাচ্ছে। আমার শরীরটা এতটাই উইক যে আমি উঠে কোনো কাম করতে পারি না। মাথা ঘুরে পড়ে যাই। তাই জন্য আর সামনে এদিকে দেখো না গুঞ্জনের পরীক্ষা, কী যে করব টেনশনে কিছুই ভালো লাগছিল না। বাবা চলে যাওয়ার পর মাকে আমার বরই যেতে দেয়নি, যে আমার বর বলেছে মাকে কিছুদিন থাকতে। তো কি আর করা যাবে, ওনাদেরও তো নিজেদের সংসার আছে, নিজেদের ঘরে তো যেতেই হবে। তো এই খেলাটা তোমরা খেলাটা দেখতে আমার কথাগুলো শুনো। তার পরের দিন সকালবেলা বাবা চলেও যায়। আর এদিকে বাবাকে আমিও যেতে দিচ্ছিলাম না, যে এতদিন পরে এসেছে, থাকেনি কতদিন আমার বাড়িতে। ওনারা আছে, আমার মনটাও খুব ভালো লাগছে। মনে হয় আমার আর্থিক বেমার এমনিতেই ভালো হয়ে গেছে। তারপর ঠাকুরঘরটা দেখো, টাইলসটা অনেকটা কালো ছিল। তো বাবাকে বলেছি, "বাবা তুমি টাইলসটা পরিষ্কার করে দাও।" তাই বাবা টাইলসটা পরিষ্কার করে